মানে কি এটা হচ্ছে শুকনো ইট, মানে মাটি কেটে এরা কি করতো, মাটি কেটে এরা রোদে শুকাতো। ড্রাই ব্রিক্স এটাকে ব্যবহার করতো কি, ড্রাই ব্রিক্সের ব্যবহার করতো রাস্তাঘাট, রোডস অর্থাৎ শুকনো ইটের ব্যবহার এরা করতো কোথায়, রোড তৈরিতে, রাস্তাঘাট তৈরিতে ব্যবহার করতো। বোঝা গেল। আরেকটা হচ্ছে বন্ড ব্রিক্স। মানে পুরানো আর কি ইট, পুরানো আগুনে পোড়ানো, মানে মাটিটাকে তারা কি করতো, কেটে আগুনে ফেলে দিত। তাহলে পোড়ানো ইট এটা তারা ব্যবহার করতো কিসে, হাউস বিল্ডিং ম্যাটেরিয়ালস, হাউস। ভালো করে বোঝো। তার মানে এরা যে ইটের ব্যবহার করতো এটা ছিল দু রকম, একটা ছিল ড্রাই ব্রিক্সের ব্যবহার তারা করতো শুকনো ইট আর কি, সূর্যের আলোতে পুরানো ইটস, এটা ব্যবহার করতো এরা রোডস তৈরিতে, রাস্তাঘাট তৈরিতে। আর আরেকটা ছিল তারা আগুনে ফেলে দিত, মাটি কেটে তারা আগুনে ফেলে দিত, যেটা ছিল বন্ড বা আগুনে পুরানো ইট, এটা এরা ব্যবহার করতো বাড়িঘর তৈরি। ঠিক আছে। এবার এই যে ইটগুলো ব্যবহার করতো এরা, এই যে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, লেন্থ, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, এর যে রেশিওটা ছিল সেটা ছিল 4:2:1। কি বললাম বুঝেছো? দৈর্ঘ্য মানে কি, লেন্থ, ঠিক আছে, লেন্থ, ব্রেথ অ্যান্ড হাইট। লেন্থ, ব্রেথ অ্যান্ড হাইট। দেখবে ইটের কি থাকে, একটা শেপ থাকে তো, তাহলে এরাও এরকম ব্যবহার করতো। তাহলে এরা যে ইটগুলো ব্যবহার করতো তারা কি করতো, একটা শেপে বানাতো। সেই শেপটা কি, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার রেশিও কি ছিল, 4:2:1। একদম ক্যালকুলেটিভ ওয়েতে ঠিক আছে। এরা যে বাড়িগুলো বানাতো, বাড়িগুলো কি দিয়ে বানাতো, আগেই বললাম কি দিয়ে, বার্ন ব্রিক্স, পুরানো আর কি ইট দিয়ে, ঠিক আছে, আগুনে পুরানো ইট দিয়ে। এই বাড়িগুলো প্রত্যেকটা ছিল দোতলা, একতলা বাড়ি ওখানে পাওয়াই যায়। প্রত্যেকটা বাড়ি ছিল দোতলা। মজার বিষয় হচ্ছে এই বাড়িগুলোতে কোনো পিলার থাকতো, পিলার মানে বাড়ি তৈরি কিভাবে পিলার দিয়ে তো, কিন্তু এরা কোনো পিলার এরা ব্যবহার করতো না। অনেক সময় ছোটবেলায় কি করেছো, ছোটবেলায় মানে যে দেশলাই বাক্স একটা এরকম রাখতে, তার উপর একটা এরকম রাখতে, ছোটবেলায় খেলতাম আমরা, এরকম বিল্ডিং তৈরি হয়ে গেল। এরা ওইভাবেই বানাতো, কোনো পিলারের ব্যবহার এরা করতো না। এরা কি করতো, এদের সবকটা বাড়ি কি ছিল টু স্টোরে, মানে দোতলা ছিল, এবং কোনো পিলারের এরা ব্যবহার করতো না। যার ফলে কি ছিল, এদের বিল্ডিংগুলো দুর্বল ছিল। দোতলা বানিয়েছে ঠিকই, কিন্তু দুর্বল। কি বললাম বুঝেছো? তার ফলে কি হলো, যদি কখনো ভূমিকম্প হতো বা কিছু এরকম হতো, তাহলে সেটা হুড়মুড়িয়ে ভেঙে পড়তো। ক্লিয়ার? এরা যে দোতলা বাড়িটা বানাতো, একতলায় এরা থাকতো, একতলাটাকে শুধু ব্যবহার করতো এন্ট্রান্সের জন্য। অনেক উন্নত চিন্তা ভাবনা ছিল। এরা বসবাস করতো কোথায়, দোতলা। মানে ধরো আমি যদি এটাকে এরকম একটা বাড়ি বানাই, এদের টাউন প্ল্যানিংটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। ধরো এটা একটা দোতলা বাড়ি, ওরা এইভাবে বানিয়েছে। একতলাটা কি করতো, একতলায় এরকম এন্ট্রান্স ছিল, এরকম একটা। এবার তুমি ভাবছো যে এন্ট্রান্স মানে আমাদের মধ্যে যেমন এত সুসজ্জিত গেট থাকতো, ওরকম না। একতলায় এরকম একটা ফাঁকার মতো থাকতো, মানুষ ঢুকতে পারলেই হলো, একটা ফাঁকা আর কি এন্ট্রান্সের মতো থাকতো। কি বললাম বুঝছো? এর কোনো নির্দিষ্ট শেপ ছিল। তাহলে একতলা দিয়ে এরা ঢুকে যেত। একতলাতে তারা কেউ বসবাস করতো না। কোথায় বসবাস করতো, দোতলায়। কি করে বোঝা গেল স্যার, আপনি কি করে বলছেন, বা যারা ঐতিহাসিক কি করে বুঝছে? তার কারণ জানলা পাওয়া গেছে কোথায়, দোতলায়। জানলা কোথায় থাকে, যখন মানুষ বসবাস করে। কি বললাম বুঝছো? তাহলে একতলা থেকে এরা ব্যবহার করতো কি এন্ট্রান্স হিসাবে, গিয়ে বসবাস করতো কোথায়, দোতলায়। কারণ যত আর কি উইন্ডোজ পাওয়া গেছে সব দোতলায় পাওয়া গেছে। এবার তুমি বলে যে কেন স্যার এরা একতলাটাকে ব্যবহার করতো না, সেটা আলাদা কারণ আছে। তার সেটা যখন আমরা ওই টাউন প্ল্যানিং এর যে রোড আর কি সিস্টেম যখন করবো তখন আমরা বুঝতে পারবো। ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি জানলাম, এরা বাড়িঘর করতে বানাতো কি দিয়ে, ওরা দিয়ে। বাড়িগুলো কি ছিল, দোতলা ছিল, কোনো পিলারের ব্যবহার হয়নি, এবং একতলাটাকে এরা এন্ট্রান্স হিসেবে ব্যবহার করতো। এবং দোতলায় কি পাওয়া গেছে, জানলার ব্যবহার কোথায় পাওয়া গেছে, দোতলায়। তাই মনে করা হয় তারা সবাই দোতলায় থাকতো, সবাই আর কি উন্নত, যে একতলায় মানুষটা থাকে না, এরকম চিন্তা ভাবনা। বুঝেছো? নেক্সট দেখো, এদের যে রাস্তাঘাট ছিল সেটা সবচেয়ে উন্নত ছিল। আমি আগেই বললাম যে এত উন্নত ব্যবস্থাপনা সেই সময় সমসাময়িক যে বাকি সিভিলাইজেশন যেগুলো ছিল, মেসোপটেমিয়ান সিভিলাইজেশন, সুমেরিয়ান সিভিলাইজেশন বা চাইনিজ সিভিলাইজেশন, ইজিপ্টিয়ান সিভিলাইজেশন, কোথাও এত সুন্দর অ্যারেঞ্জমেন্টস দেখা যায়নি। এরা যে রাস্তাঘাট বানাতো সেটা কি দিয়ে বানাতো, শুকনো ইট, ড্রাই ব্রিক্স, তাই তো। এবং রাস্তাঘাট বানানোর ক্ষেত্রে বা টাউন প্ল্যানিং এর ক্ষেত্রে এরা ফলো করতো কি, গ্রিড প্যাটার্ন। কি ফলো করতো, গ্রিড প্যাটার্ন। গ্রিড প্যাটার্ন ফলো। গ্রিড প্যাটার্ন কিরকম, ধরো এটা হচ্ছে আমার মেইন রোড, এটা হচ্ছে মেইন রোড, ঠিক আছে। এখান থেকে এরকম লেন চলে যাবে, এটা লেন, সরু রাস্তা থাকে না, লেন। আবার এখান থেকে এই যাচ্ছে, এখান থেকে লেন। বোঝা গেল? এখান থেকে আবার ধরে এটা টার্ন নিচ্ছে এরকম, ঠিক আছে। এই যে এই জায়গাটা, এখানে ঘর রয়েছে, এখানে ঘর রয়েছে, এই জায়গাটা ঘর, এগুলো হাউস, এগুলো হাউস।
ঠিক আছে, এখানে হাউস, হাউস, এদিকে ধরো হাউস, আবার এখান থেকে রাস্তাটা টার্ন নিয়েছে, এখানে ধরো এটা লেন, এইভাবে যাচ্ছে। তাহলে এই যে প্যাটার্ন, এটাকে বলা হয় কি গ্রিড প্যাটার্ন। বোঝা গেল? তাহলে গ্রিড প্যাটার্নের ক্ষেত্রে কি হবে, এই যে লেনগুলো থাকতো এগুলো কি থাকতো এরকম 90 ডিগ্রি করে থাকতো। আবার এখান থেকে একটা তোমার মেন রোড গেছে, বুঝতে পারলাম জিনিসটা। আর বাড়িগুলো দেখো এখানে থাকছে, হাউস, এটাকে বলে গ্রিড প্যাটার্ন। তাহলে টাউন প্ল্যানিং এর ক্ষেত্রে তারা কি করতো, গ্রিড প্যাটার্ন ফলো করতো। মেন রোড, তার পাশে লেন, এবং প্রত্যেকটা হাউস দেখো কোথায় রয়েছে, লেনের পাশে রয়েছে। তার কারণ এই যে সিন্ধু সভ্যতার মানুষরা, এরা কখনো মেন রোডের দিকে এরা কখনো ঘরের মুখ বানাতো না, মানে এন্ট্রান্স। আমরা কি করি, আমাদের চিন্তা ভাবনা কি থাকে যে মেন রোডের দিকে কি করবো আমরা, ঘর বাড়ি বানাবো, ঘরের এন্ট্রান্স বানাবো। এরা কোনোদিন করতো না। এরা কি করতো, এদের যে মুখটা থাকে, ধরো এটা হাউস, তো এর যে অভিমুখটা দেখো লেনের দিকে, এর অভিমুখটা দেখো লেনের দিকে, এর বাড়ির অভিমুখটা দেখো এখান থেকে, এই যে লেন, মেন রোডের পাশে ধরো লেন, এখান থেকে যাচ্ছে এই যে লেনের দিকে। অর্থাৎ প্রত্যেকটা বাড়ি, এটা এদের ক্যারেক্টারিস্টিক ছিল, প্রত্যেকটা বাড়ি তার যে এন্ট্রান্সটা থাকতো সেটা কখনোই কি ছিল না, মেন রোডের দিকে ছিল না, সেটা প্রত্যেকটা ছিল কোথায়, লেনের দিকে, অর্থাৎ ছোট গলি যেত সেই দিকে, বুঝেছে? আর এই যে প্যাটার্নটা, এটাকে বলা হতো কি গ্রিড প্যাটার্ন। ঠিক আছে, দেখো এখানে প্রত্যেকটা কি আছে, টার্ন আছে। এরা কি করতে এতটা উন্নত ছিল যে প্রত্যেকটা টার্ন যেখানে ছিল সেখানে কি ছিল, ল্যাম্প পোস্টের মতো বানিয়েছে। ল্যাম্প পোস্ট মানে তখন তো আর ইলেকট্রিসিটি ব্যবহার ছিল না, তারা কি করতো, মশাল জ্বালাতো, মশাল। প্রত্যেকটা, মানে সন্ধে হলে কি হবে, অ্যাক্সিডেন্ট হবে, তারা জানতো অ্যাক্সিডেন্ট কোথায় হয়, এই টার্নগুলোতে হয়। তাহলে প্রত্যেকটা যে টার্নগুলো থাকতো সেখানে তারা কি বানিয়েছিল, এরকম স্তম্ভ টাইপের বানিয়েছিল, এবং তার উপরে মশাল জ্বালিয়ে দিত, বড় বড় মশাল জ্বালানো থাকতো যাতে মানুষ দেখতে পায়, বুঝে যাচ্ছে? তাহলে এই যে প্যাটার্নটা, এটাকে বলা হয় কি গ্রিড প্যাটার্ন। কি বলা হয়, গ্রিড প্যাটার্ন। আর এই যে বাড়ি তৈরি করার পদ্ধতি, অর্থাৎ প্রত্যেকটা বাড়ির অভিমুখ কোন দিকে থাকতো, লেনের দিকে থাকতো। একমাত্র ব্যতিক্রম শহর ছিল লোথাল, একমাত্র ব্যতিক্রম, দ্য অনলি এক্সেপশনাল সিটি ওয়াজ লোথাল। লোথাল ছিল একমাত্র শহর যার আর কি, যেই শহরের অভিমুখ, মানে প্রত্যেকটা বাড়ির অভিমুখ তারা কোন দিকে করে দিয়েছিল, এন্ট্রান্সটা মেন রোডের দিকে করে দিয়েছিল। লোথাল ওয়াজ দ্য এক্সেপশনাল ওয়ান। দেখো নোটসে আছে তোমার লোথাল, অনেকটাই ডেভেলপ নোটস, ঠিক আছে, অ্যাডভান্স নোটস। দেখো প্রত্যেকটা সিটি তার ক্যারেক্টারিস্টিক লেখা রয়েছে, আছে না? দেখো লোথাল আছে, লোথাল পেয়েছো? লোথালে দেখো কি লেখা আছে, দ্য অনলি সিটি হুইচ হ্যাজ দ্য এন্ট্রান্স টু দ্য মেইন রোড, আছে না? পেয়েছো তো? আচ্ছা, তাহলে একমাত্র শহর যার আর কি বাড়িগুলোর এন্ট্রান্স কি ছিল, টুয়ার্ডস মেইন রোড ছিল, কোনটা, লোথাল। পেয়েছো সবাই? এটা মাথায় রাখবে, গ্রিড প্যাটার্ন, এটা বুঝতে হবে। নেক্সট আমি যদি এদের এই যে শহর, এই যে প্যাটার্নটা আমি বলছি, তাহলে এই যে ধরো এখানে, এই যে একবার দেখে নাও, এই যে এখানে আবার এখান দিয়ে কি আছে, এখান দিয়ে আবার রাস্তা আছে, এখানে ঘর আছে, ঠিক আছে, এইভাবে চলছে। তাহলে এইটাকে যদি আমি একটা সিভিলাইজেশন করি, পুরোটাকে একটা সিভিলাইজেশন করি, পুরোটাকে যদি আমি একটা সিভিলাইজেশন করি, এই পুরোটাকে, তাহলে এই যে সিভিলাইজেশন তোমরা যেটা দেখছো টাউন প্ল্যানিং, এটা কি ছিল, রেক্ট্যাঙ্গুলার শেপ। অর্থাৎ সিন্ধু সভ্যতার প্রত্যেকটা শহর যদি তুমি দেখো সেটা কি আর কি আকৃতি ছিল, আয়তক্ষেত্রটা, মানে বাইরে থেকে যখন তুমি দেখছো প্রত্যেকটা কি দেখাচ্ছে, এরকম বক্সের মতো আয়তক্ষেত্রটা, মানে পুরোটাকে যখন তুমি নিচ্ছ দেখা যাচ্ছে এটা কি আয়তক্ষেত্রকার। অর্থাৎ হোয়াট ওয়াজ দ্য শেপ অফ টাউন প্ল্যানিং অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, এটা ছিল আয়তক্ষেত্রকার। বোঝা গেল? সিন্ধু সভ্যতার যে টাউন প্ল্যানিং ছিল সেটা ছিল আয়তক্ষেত্রকার, এরকম পুরোটা, ঠিক আছে? এবার এটা একটা শহর, দিস ইজ এ টাউন। এই টাউনটা যদি দেখো, এই প্রত্যেকটা টাউনের একই রকম কিছু ডিজাইন ছিল, প্রত্যেকটা শহর যেটা পাওয়া গেছে প্রত্যেকটা শহরে একই রকম ডিজাইন ছিল। অর্থাৎ প্রত্যেকটা শহর এর শেপ কি ছিল, আকৃতি কি ছিল, আয়তক্ষেত্রকার, রেক্ট্যাঙ্গুলার। একমাত্র ব্যতিক্রম ছিল কি, বানওয়ালি। বানওয়ালি একটু আগে পড়েছি, বানওয়ালি ছিল হরিয়ানা, দ্য অনলি সিটি হুইচ হ্যাড ইলিপ্টিক্যাল ইন শেপ, এরকম টাইপ। একমাত্র শহর যার আর কি নগর পরিকল্পনা ছিল উপবৃত্তকার বা ইলিপ্টিক্যাল, সেটা ছিল কি, বানওয়ালি। একটু আগে পড়েছো বানওয়ালি কোথায়, দ্যাট ইজ ইন হরিয়ানা। বোঝা যাচ্ছে, দ্য অনলি সিটি হুইচ হ্যাড ইলিপ্টিক্যাল ইন শেপ, বানওয়ালি। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা শহর কিরকম ছিল, এগুলো ব্যতিক্রমগুলো তোমাদের পরীক্ষা দেয়, প্রত্যেকটা ব্যতিক্রমকে ভালোভাবে পড়বে। দেখো নোটসে লেখা আছে, বানওয়ালি আছে ওখানে, আছে তো, বানওয়ালি বলে একটা জায়গা আছে, দেখো বানওয়ালিতে লেখা রয়েছে, দ্য অনলি সিটি হুইচ হ্যাড ইলিপ্টিক্যাল ইন শেপ, আছে তো? দেখছো একটু ক্লিয়ার? তাহলে এই যে দেখো রেক্ট্যাঙ্গুলার শেপ, প্রত্যেকটা শহর টাউনগুলো
কানওয়ালি ছাড়া প্রত্যেকটা শহর, কানওয়ালি তো একই শেপ ছিল কিন্তু মানে একই প্যাটার্ন ছিল কিন্তু শেপটা ছিল ইলেকট্রিক্যাল। এই প্রত্যেকটা শহর কি ছিল, দুটো ভাগে ভাগ ছিল। এর মাঝখান দিয়ে রাস্তা গেছে ধরো এরকম, আর প্রত্যেকটা শহর কি ছিল, দুটো অংশে ভাগ ছিল। পরীক্ষা দেয় সিন্ধু সভ্যতার শহরগুলো কটা অংশে ভাগ ছিল, দুটো অংশে। একটা হচ্ছে ওয়েস্টার্ন পার্ট, এটা হচ্ছে কি পশ্চিম অংশ, আর এটা হচ্ছে পূর্বাংশ। বুঝে গেল? প্রত্যেকটা শহর কি ছিল, দুটো অংশে ভাগ ছিল, পূর্বাংশ আর পশ্চিমাংশ। পশ্চিমাংশটা দেখো অপেক্ষাকৃত ছোট, দেখছি ওভারে। এর যে মানে এখানে কিছু মানুষ বসবাস করতো, আবার এখানে কিছু বেশি বড় মানুষ বসবাস করতো। তাহলে এখান থেকে তুমি দেখেই বুঝতে পারছো যে সবচেয়ে বেশি মানুষ কোথায় বসবাস করতো, ওয়েস্টার্ন পার্ট, ইস্টার্ন পার্ট, মানে পূর্বাংশ, তাই না? তার কারণ এটার আয়তনটা বড়। পশ্চিমাংশে কম মানুষ বসবাস করতো, এবং এই পশ্চিমাংশে কি পাওয়া গেছে, যে অংশটা ছিল তার চারিপাশে এরকম একটা প্রাচীর পাওয়া গেছে, যার নাম হচ্ছে সিটাডেল। সিটাডেল, ঠিক আছে? প্রাধান্য পেত, সবচেয়ে ইম্পর্টেন্স পেত পিস কমিউনিটি। কিন্তু যদি তোমার বলে যে সিন্ধু সভ্যতার মানুষরা তাদের প্রধান পেশা কি ছিল, বা পুরো কমিউনিটি কারা রুল করতো, তাহলে হবে কি, যারা ট্রেডার্স ছিল। অর্থাৎ সিন্ধু সভ্যতার মানুষদের প্রধান পেশা ছিল কি, ব্যবসা বাণিজ্য। এবং সিন্ধু সভ্যতার মানুষরা মানে সিন্ধু সভ্যতা মূলত পরিচালিত হতো কাদের দ্বারা, ব্যবসায়ী গোষ্ঠী দ্বারা, ট্রেডার্স দ্বারা। কিন্তু সমাজে সবচেয়ে আর কি সম্মানীয় কারা ছিল, প্রিস্ট বা পুরোহিত। কথাটা বোঝা গেছে? দুটো আলাদা প্রশ্ন নিয়ে। সিন্ধু সভ্যতাকে পরিচালনা করতে কারা, ট্রেডার্স, ঠিক আছে? তারা ছিল সবচেয়ে শক্তিশালী। কেন, এর আগেই বললাম যে সমসাময়িক যে কটা সভ্যতাগুলো ছিল, কন্টেম্পোরারি যে সিভিলাইজেশন ছিল, লাইক ইজিপ্টিয়ান, তোমার চাইনিজ, এদের সাথে এরা কি করতো, হ্যাঁ সুমেরিয়ান, এদের সাথে এরা ট্রেড অ্যান্ড কমার্স প্র্যাকটিস করতো। ঠিক আছে? এগুলো মাথায় রাখবে, এগুলো কিন্তু ছোটো ছোটো পয়েন্ট যেগুলো তোমাদের পরীক্ষা দেয়। আর এই পাশাপাশি যে সাইটগুলো ছিল, শহরগুলো ছিল, এদের সাথে কি ছিল, এদের লড়াই হতো বা দ্বন্দ্ব ছিল, ডিসপিউট ছিল। এই জন্য কি করা হতো, যদি কখনো লড়াই লাগে তাহলে এই পোর্শনের লোকেদের সুরক্ষিত রাখা হতো, এই জন্য চারিদিকে প্রাচীর দেওয়া হচ্ছে। তো তোমাদের পরীক্ষা কোশ্চেন দেয় যে একমাত্র শহর, দ্য অনলি সিটি হুইচ হ্যাড নো সিটাডেল, একমাত্র শহর ছিল যে শহরে কোনো রকম সিটাডেল পাওয়া যায় না, এই পারে পাওয়া গেছে না এই পারে, কিভাবে? দ্য অনলি সিটি কি বললাম বুঝেছো? প্রত্যেকটা শহরে কোন দিকে সিটাডেল থাকতো, পশ্চিম দিকে। একমাত্র শহর সেখানে না পশ্চিম না পূর্ব দিকে কোনো প্রাচীর বা সিটাডেল পাওয়া যায়। অ্যান্সারটা হবে চানহু দারো। কি হবে, চানহু দারো। দেখো চানহু দারোতে চলে যাও। চানহু দারো বলে একটি শহর ছিল, দেখো নোটসে লেখা আছে, প্রত্যেকটা শহরের বিবরণ দেওয়া আছে। দেখো চানহু দারোতে লেখা রয়েছে, আছে তো? চানহু দারোতে যাও, এসো কত নম্বর পেজে আছে, 3 নম্বর পেজে একদম শেষের দিকে চলে যাও। দেখো চানহু দারো বলে শহর ছিল, আছে? এর লোকেশন কোথায় লেখা রয়েছে, এর বৈশিষ্ট্য লেখা রয়েছে। দেখো সেখানে লেখা রয়েছে সিটি উইদাউট সিটাডেল, আছে তো? অর্থাৎ কোন শহরে কোনো প্রাচীর ছিল না, চানহু দারো। বলে গেল, এটা মাথায় রাখবে। নেক্সট প্রশ্ন দেয় যে কোন শহরে, আমরা একটু আগে কি বললাম, সিন্ধু সভ্যতার শহরগুলো কটা অংশে ভাগ ছিল, দুটো অংশে। একমাত্র শহর যেটা 3টে অংশে ভাগ ছিল, বুঝেছো? তাহলে কোন শহরে কোনো সিটাডেল ছিল না, জিনিসগুলো মাথার মধ্যে সেট করে। একটু আগে বললাম কি, প্রত্যেকটা শহরে দুটো অংশে ভাগ ছিল। একমাত্র শহর যেটা 3টে অংশে ভাগ ছিল, মানে এখানে মাঝখানে আরেকটা পোর্শন পাওয়া যায়। The only city which was divided into 3 parts, answer was ধোলাভিরা। দেখো ধোলাভিরা বলে একটা শহর ছিল, দেখো ধোলাভিরা, আছে তো? দেখো লেখা আছে the only city was divided into 3 parts। পেয়েছো? আছে তো? না, ওটা পাওয়া যায়নি, ওখানে কি হতো সেটা পাওয়া যায়। ক্লিয়ার হচ্ছে সবার? তাহলে অনলি সিটি দ্যাট ওয়াজ ডিভাইডেড ইনটু 3 পার্টস, দ্যাট ওয়াজ ধোলাভিরা। মানে দেখো পেয়েছো সবাই? ওকে, 3টে অংশে বিভক্ত ছিল। এবার একটু আগে আমরা কি করলাম, একটু আগে আমরা পড়লাম এই যে পশ্চিমাংশ, পশ্চিমাংশে কি থাকতো, সিটাডেল থাকতো, থাকতো তো? সবাই একমত? প্রাচীর থাকতো, প্রাচীরগুলো কি দিয়ে তৈরি হতো, পুরানো ইট, তাই তো? একমাত্র শহর যেখানে এই পশ্চিমাংশে দুটো এরকম প্রাচীর পাওয়া গেছে, ডবল সিটাডেল, মানে একটা সিটাডেল তো ছিলই, তার উপর আবার আরেকটা সিটাডেল, আরেকটা প্রাচীর, মানে পশ্চিমাংশটাকে আরো বেশি সুরক্ষিত করা হয়েছে। ডাবল সিটাডেল, অর্থাৎ দুটো সিটাডেল, দুটো প্রাচীর পাওয়া গেছে কোন শহর? অ্যান্সারটা হচ্ছে আবার ধোলাভিরা। ধোলাভিরা, ঠিক আছে? তার মানে একমাত্র শহর যেখানে ডাবল সিটাডেল পাওয়া যায়। ওখানে একটু লিখে নাও ধোলাভিরার পাশে, দ্য অনলি সিটি হুইচ হ্যাড ডাবল সিটাডেল। অনলি সিটি যারা, দ্য অনলি সিটি হুইচ হ্যাড
double citadel in western part? Answer is Dholavira.